পূর্ণ সংখ্যার জগৎ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ে পূর্ণ সংখ্যার জগৎ সম্পর্কে আমরা পড়ব। তো এর ভিতরে যত দলীয় কাজ, একক কাজ আছে সবগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। তো ফার্স্ট টাইম থেকে আমরা শুরু করি। তো পূর্ণ সংখ্যার জগৎ বলতে কি বোঝায়, পূর্ণ সংখ্যাটা কি সেটা ফার্স্ট টাইমে জানো। পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে তার ভিতর ধনাত্মক সংখ্যা থাকবে, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক সংখ্যা থাকবে, 3 নম্বর হচ্ছে শূন্য সহ ধনাত্মক সংখ্যা অথবা ঋণাত্মক সংখ্যা যে কোনো ধরনের সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন 1 2 3 এগুলোকে আমরা কি বলি, ধনাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে ধনাত্মক 1 2 3। এর পূর্বে যদি কখনো মাইনাস থাকে তাহলে এগুলো হয়ে যাচ্ছে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এগুলো প্লাস থাকলে ধনাত্মক আর মাইনাস থাকলে ঋণাত্মক আর শূন্য সহ এই কয়টাকে বলা হয় পূর্ণ সংখ্যা। অনিতা একটি কলম কিনতে বাজারে গেল, তার সাথে আছে মাত্র কয় টাকা, 10 টাকা, কিন্তু কলমটির দাম 15 টাকা। দোকানদার অনিতার কাছ থেকে বাকির পরিমাণ হিসেবে 5 টাকা লেখেন। মনে রাখার জন্য তার হিসাবের খাতায় অনিতার নামের পাশে 5 টাকা লিখলেন। দোকানে একই সময় রাতুলও এসেছিল ওই রকম একটি কলম কিনতে। সে কলমটি কেনার জন্য দোকানদারকে 20 টাকার একটি নোট দিল। খুচরা 5 টাকা না থাকায় রাতুলকে দোকানদার 5 টাকা পরে নিতে বললেন এবং মনে রাখার জন্য হিসাব খাতায় রাতুলের নামের পাশেও 5 টাকা লিখলেন। এখানে লেখা আছে অনিতা 5 রাতুল 5। দেনা পাওনা শব্দ দুটি ব্যবহার করলে কেমন হয়? 2 রকম রং দিলেও কিন্তু আলাদা করা যাবে। কিন্তু এবার একটা সমস্যা দেখা দিল। দোকানদার কিভাবে মনে থাকবে যে অনিতার কাছে তিনি 5 টাকা পাবেন আর রাতুলকে তার 5 টাকা দিতে হবে? তোমরা কি বলতে পারবে কিভাবে দোকানদার এই সমস্যার সমাধান করতে পারেন? অনিতা ও রাতুল এরপর স্কুলে গিয়ে এক গুটি 2 খেলোয়াড় নামের একটা খেলার অংশ নিয়ে ঠিক একই রকম একটা সমস্যা পড়ে। চলো দেখি তারা সে সমস্যার সমাধান কিভাবে খুঁজে পেল। এক গুটি 2 খেলোয়াড়। অনিতা ও রাতুল খেলার জন্য শুরুতে একটি কাগজকে সমান 4টি খণ্ডে ভাঁজ করে তারপরে কেটে 5টি কাগজে স্ট্রিপ তৈরি করে। এরপর নিচের মতো করে সংখ্যাগুলো লিখে নেয়। 1 থেকে 7 পর্যন্ত ক নাম্বারে, খ নাম্বারে আছে 8 থেকে 15 পর্যন্ত, গ নাম্বারে আছে 1 থেকে 8 এবং ঘ নাম্বার আছে 8 থেকে আবার 1 পর্যন্ত। এবার 4টে স্টেপে সে লিখে রাখে। এরপর ক খ স্ট্রিপ নিয়ে নিচে ছবির মতো করে পাশাপাশি সাজিয়ে নিল। তাহলে এখান থেকে প্রথমে ছিল 8 9 10 এইভাবে সাজিয়ে নিল 0 থেকে 15 পর্যন্ত বা 15 পর্যন্ত। খেলার জন্য একটি ছক্কা ও একটি গুটি প্রয়োজন হবে। তাহলে একটা গুটি রয়েছে এবং তার সাথে রয়েছে একটা ছক্কা। শুরুতে তারা লেখা ঘরের উপর একটি গুটি রাখলো, 8 লেখা ঘরের উপর একটি গুটি রাখলো। এরপর খেলার নিয়ম অনেকটা লুডো খেলার মতোই, তবে দুটি পার্থক্য আছে। 1 নম্বর, এখানে গুটি একটাই। 2 নম্বর, প্রথমে যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে ডান দিকে, আর দ্বিতীয় যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে বাম দিকে। এখানে তোমরা যে গুটিটা দেখতে পাচ্ছ ছক্কার, একজনা খেলবে বাম দিকে যাবে আর একজনা খেলবে ডান দিকে। তো সে অনুযায়ী তোমাদের পার করতে হবে। প্রথমে যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে ডান দিকে, আমাদের গুটিটা যাবে ডান দিকে। আর দ্বিতীয় যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে বাম দিকে। দুজনের ক্ষেত্রে নিক্ষেপ করা ছক্কা যে সংখ্যাটি উঠবে তার গুটি তত ঘর ডানের দিকে অথবা বামের দিকে সরবে। এরপর আবার প্রথম জন ছক্কা নিক্ষেপ করবে এবং খেলা চলতে থাকবে। প্রথম জন যদি 15তে পৌঁছাতে পারে তবে সে বিজয় হবে, আর দ্বিতীয় জন যদি 0তে পৌঁছাতে পারে তাহলে সে বিজয় হবে। তো অনিতা প্রথম ছক্কা নিক্ষেপ করলো, এর তারপর রাতুল, তারপরে আবার অনিতা, এভাবে খেলা চলতে থাকলো। খেলার এক পর্যায়ে গুটির অবস্থান ছিল 4 লেখা ঘরে। এই অবস্থায় রাতুলের নিক্ষেপ করা ছক্কায় 5 উঠল। এবার রাতুল গুটিটা নিয়ে কোথায় যাবে বলতো? 0 চিহ্নর বামে তো আর কোনো ঘর। রাতুলের ছক্কা 5 উঠেছে, সে গুটি নিয়ে কোন ঘরে যাবে?
4 থেকে 5 ঘরে বাম দিকে যেতে হলে অবশ্যই 0 অতিক্রম করে যেতে হবে। তার মানে আমি জিতে গেছি। খেলার নিয়মে তুমি 0-তে গেলে জিতবে, তোমার গুটি তো 0-তে যায়নি, তাই তুমি জিতবে না, খেলা চলবে। তো দুইজনের মন্তব্য দুই রকম হয়ে গেছে, কিন্তু খেলাটা চলবে কিভাবে? 0 এর বামে তো কোনো সংখ্যাই নেই। তখন অনিতা রাতুল একটি বুদ্ধি বের করলো। ঘ কাগজে স্ট্রিপ নিয়ে সেগুলোকে 5-এর বামে স্থাপন করলো। এবার রাতুলের ছক্কায় 5 ওঠার পর সে 0 এর বামে আরো এক ঘর গিয়ে গুটি রাখতে পারলো। রাতুলের ছক্কা 5 উঠেছে, তার মানে তাতে 0 আছে। তো 0-র এই সাইডে সে কি করলো? সংখ্যাগুলো রেখেছে 0 1 2 মানে 1 2 3 4 5 এভাবে রেখেছে, যাতে 0-র ওই সাইডে যাতে ফাঁকা ঘরে দেয়া যায়, সেই জন্য সে এখান থেকে 1 2 3 ভাবে এভাবে 100 পর্যন্ত লিখতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 0 এর ডানে এবং বামে একই সংখ্যা দুবার করে আছে। তা আলাদা করার জন্য তারা 0 এর বামের ঘরগুলো সবুজ রং করলো, কারণ এদিকে 8 পর্যন্ত আছে, এদিকে 8 পর্যন্ত, এই জন্য এখানে সবুজ রং করে দিয়েছে। এরপর তারা আবার নতুন করে খেলা শুরু করলো, আর খেলার নিয়ম একটু বদলে দিল। খেলা শুরুতে এবার গুটি থাকবে 0 ঘরে। বিজয় হওয়ার নিয়ম প্রথম জনের জন্য একই থাকবে, 8-এর পৌঁছাতে পারলে সে বিজয়ী হবে। তবে দ্বিতীয় জন নতুন নিয়ম হবে, দ্বিতীয় জন যদি 0 এর বামের দিকে 8 অর্থাৎ সবুজ রঙের 8-এ পৌঁছাতে পারে তবে সে বিজয় হবে। এরপর একদিন খেলার সময় তারা সবুজ রং খুঁজে না পেয়ে আরো সহজে কোনো উপায় 0 এর বামের দিকে সংখ্যাগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায় কিনা, এই যে এইটা কি বাম দিকে আর ডান দিকে দুটা যেটা সংখ্যা এক, এই জন্য একদিকে সবুজ একদিকে অন্য কালার করে নেব। অবশেষে তারা একমত হলো যে সংখ্যাগুলো আগে বিয়োগ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসিয়ে দেওয়া হবে। তার মানে বাম সাইডে গুলো এখন থেকে চিহ্নটা কেন দেওয়া হবে, যে সবসময় মাইনাস চিহ্ন দেওয়া হবে, আর ডাইন সাইডের সংখ্যাগুলোকে সবসময় প্লাস চিহ্ন বা ধনাত্মক চিহ্ন দিতে হবে। তাহলে সবার ক্ষেত্রে বোঝার একটা সুবিধা হবে। সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা খেলা, এইভাবে সংখ্যা রেখাটা চলে এসেছে, এইভাবে সংখ্যা রেখা লিখতে হবে। চলো আজ আমরা একটি মজার খেলা খেলি। শুরুতে সবাই দাঁড়াও এবং প্রথমে বাম হাত বাম দিকে প্রসারিত করো। এবার বাম হাত নামে একইভাবে ডান হাত ডান দিকে প্রসারিত করো। খেয়াল রাখো যেন তোমাদের মাথা বা পা স্থির থাকে। এখন দুই হাত দুই দিকে প্রসারিত করো। মাথার সাপেক্ষে ডান দিকের হাতকে যদি ঋণাত্মক বলা হয়, তাহলে মাথার সাপেক্ষে বাম দিকের হাতকে কি বলবে? পূর্ণ সংখ্যার জগৎ, বাম দিকে ডান দিকে, ডান এবং বাম দুই সাইডে আছে। আমার অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি করবে। কিভাবে শুরু করব? প্রথমে শূন্য বিন্দু কোথায় হবে সেটা নির্ধারণ করব। এবার শূন্য বিন্দু 1 থেকে 1 বিন্দু কত দূর হবে সেটা চিহ্নিত করব। এটাকে একক দূরত্ব বলতে পারো। এবার এই একক দূরত্বের সমান করে শূন্য বিন্দুর ডান দিকে বাম দিকে অনেকগুলো ধাপ চিহ্নিত করো। একক দূরত্ব ক্ষেত্রে শূন্য বামে এবং ডানে। এবার খেলা শুরু। খেলাটা হবে জোড়ায় ভাগ করে। প্রতিটা জোড়া একজন শিক্ষার্থী তার পছন্দ মতো সংখ্যা রেখা কোনো একটি ধাপে গিয়ে দাঁড়াবে। জোড়ার জন্য শিক্ষার্থী শূন্য বিন্দুতে 0 দিয়ে গিয়ে দাঁড়াবে এবং এক ধাপ করে যা জোড়ায় প্রথম শিক্ষার্থী যেন আছে, তারপর জোড়ার প্রথম শিক্ষার্থী অবস্থান চিহ্ন সহ এই ধাপে লিখবে। প্রথম শিক্ষার্থী এবং দ্বিতীয় শিক্ষার্থী। বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করো। জোড়ায় প্রথম শিক্ষার্থী ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে, তাহলে তার অবস্থান +5 দ্বারা চিহ্নিত করো। দ্বিতীয় শিক্ষার্থী এবং প্রথম শিক্ষার্থী। বাম দিকে 4টি ধাপ অতিক্রম করেছে, তাহলে তার অবস্থান -4 দ্বারা চিহ্নিত করতে হবে। শূন্য বিন্দু, দ্বিতীয় শিক্ষার্থী প্রথম শিক্ষার্থী। শূন্য বিন্দু, শূন্য থেকে এই সাইডে গেলে আমাদের প্লাস, এই সাইডে গেলে আমাদের সব মাইনাস চিহ্ন। খেলার মাধ্যমে চিহ্ন সহ সংখ্যা দ্বারা তোমাদের আঁকা সংখ্যা রেখা সবগুলো ধাপ পূরণ করো। নিচে প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। খেলার মাধ্যমে চিহ্ন সহ সংখ্যা দ্বারা তোমাদের আঁকা
সংখ্যা রেখার সবগুলো ধাপ পূরণ করো। এখানে বলা হয়েছে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। এখানে ক নাম্বারটা বলা হয়েছে কি শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ। তো মনে করো আমরা এখানে 4টি ধাপ করেছি, তো শূন্য বিন্দু এখানে সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে বলেছে ধাপগুলো। এখানে শূন্য বিন্দুর বাম দিকে বলেছে, বাম দিকে বলতে আমরা এই যে সাইডে ঋণাত্মক সংখ্যা বা মাইনাস থাকে এই সাইডটাকে আমরা ধরে নেব ঋণাত্মক সংখ্যা, আর এই সাইডটাকে ধরে নিতে হয় ধনাত্মক সংখ্যা, কারণ ডান সাইডগুলো সবসময় ধনাত্মক আর বাম সাইডগুলো সবসময় ঋণাত্মক হয়। তাহলে শূন্য বিন্দু, আমাদের শূন্য বিন্দু হচ্ছে যে এটাকে আমরা শূন্য হিসাবে ধরেছি। এটা বাম দিকে, বাম দিক বলতে আমরা এই সাইডে কত পর্যন্ত যাব, এই যে 4 ধাপ পর্যন্ত গেলে হয়ে গেল। খ নাম্বারটা বলে শূন্য বিন্দুর ডান দিকে 7টি ধাপ। এটা শূন্য বিন্দু, তো এই সাইডে কত ধাপ 1 2 3 4 5 6 7, মন করো আমি 7 পর্যন্ত দিয়েছি, এই জন্য 7 ধাপ পর্যন্ত আসবে। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এভাবে সংখ্যা রেখা তৈরি করা লাগবে তোমাদের। আমি একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমাদের প্রত্যেকটার জন্য আলাদা করে তৈরি করতে হবে। গ নাম্বার বলে শূন্য বিন্দুর ডান দিকে 11টি ধাপ। ডান দিকে বলতে এই সাইডে প্লাসের দিকে, ধনাত্মক দিকে, যে সাইড প্লাস চিহ্ন থাকবে বা যোগ চিহ্ন থাকবে সেই সাইডে। তো এইখানে কত পর্যন্ত, এই সাইডে আরো 11 ধাপ পর্যন্ত তৈরি করতে হবে, করে সেখানে আমাদের বিন্দু দিয়ে দিতে হবে। তো এখানে টোটাল ক থেকে ঘ পর্যন্ত 4টি অঙ্ক আছে, 4টারই সংখ্যা রেখা তোমাদের তৈরি করতে হবে। তাহলে শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ। তাহলে মনে করো এটা শূন্য বিন্দু, আমরা বাম দিকে কয় ধাপ পর্যন্ত আসবো, এই যে 6 ধাপ। তাহলে টোটালে ক থেকে ঘ পর্যন্ত 4টি সংখ্যা রেখা তোমাদের এইভাবে তৈরি করতে হবে ক খ গ ঘর জন্য। আমি একটা করে তোমাদের হালকা একটু বুঝিয়ে দিলাম, বাকিগুলো তোমরা এবার 4টি ধাপে করে নিতে হবে।